তোমাদের সব চেষ্টা বৃথা। আমি এই গ্রামের সমস্ত মানুষের রক্ত শুষে নেব। গল্পের শুরু হয় শান্ত ছোট্ট গ্রাম রামপুরে। গ্রামের মানুষজন কুসংস্কার ও পুরনো লোককথায় বিশ্বাসী ছিল। গ্রামের যুবক অপূর্ব, যিনি শহরে পড়াশোনা করে গ্রামে ফিরেছেন, ভালোবাসেন গ্রামের এক মেয়ে রিয়াকে। কিন্তু রিয়ার এক অদ্ভুত শর্ত ছিল, সে গ্রামের ঐতিহ্যবাহী কোনো মন্দিরে বিয়ে করবে না। অগত্যা অপূর্ব তাকে মন্দিরের কাছে একটি পুরনো বাড়িতে বিয়ে করতে রাজি হয়। বিয়ের পর রিয়া অপূর্বের বাড়িতে আসে। গ্রামে রিয়ার আগমন নিয়ে সবার মধ্যে এক চাপা গুঞ্জন শুরু হয়। সবাই রিয়াকে দেখে মুগ্ধ হলেও তার চোখ দুটি নিয়ে ফিসফিসানি শুরু হয়, যা ছিল অস্বাভাবিকভাবে উজ্জ্বল। বিয়ের পর থেকেই অপূর্বের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলা বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যেত, জিনিসপত্র নিজেদের জায়গা থেকে সরে যেত এবং বাড়ির উঠোনের পুরনো বেলগাছটি থেকে এক ধরনের গাঢ় সবুজ আলো বের হতো। গ্রামের মানুষরা বলাবলি করতে থাকে, রিয়া কোনো সাধারণ মেয়ে নয়, তার চোখ দুটি আর বেলগাছের আলো সবকিছুতেই যেন এক অশুভ ইঙ্গিত ছিল। অপূর্ব প্রথমে এসব বিশ্বাস করত না, কিন্তু তার মায়ের অসুস্থতা তাকে ভাবিয়ে তোলে। তার মা হঠাৎ অসুস্থ হয়ে যান এবং ডাক্তারও তার রোগের কারণ খুঁজে পান না। অপূর্বের বাবা, যিনি অনেক বছর আগে মারা গেছেন, তার একটি পুরনো ডায়েরি খুঁজে পায় অপূর্ব। ডায়েরিতে তার বাবা অনেক বছর আগে গ্রামের এক অদ্ভুত ঘটনার কথা লিখেছিলেন। এক শাকচুন্নিও নাকি তাদের গ্রামের কোনো এক বেল গাছে বাস করত এবং সে মানুষের শরীর দখল করে নিত। ডায়েরিতে লেখা ছিল, শাকচুন্নিকে পরাজিত করতে হলে বেল গাছের মূল থেকে বিশেষ ধরনের শিকড় তুলে আনতে হবে, যা নাকি শাকচুন্নির একমাত্র দুর্বলতা। অপূর্ব যখন ডায়েরিটি পড়ছিল, তখন সে বুঝতে পারে যে তার বাবা রিয়ার ব্যাপারে কিছু ইঙ্গিত দিয়েছেন। সে গোপনে রিয়ার উপর নজর রাখতে শুরু করে। এক রাতে সে রিয়াকে ছাদে গিয়ে বেলগাছটির দিকে তাকিয়ে থাকতে দেখে। রিয়ার চোখ থেকে এক অদ্ভুত সবুজ আলো বের হচ্ছিল এবং সে বেলগাছটির সাথে কথা বলছিল। অপূর্ব বুঝতে পারে রিয়া আসলে কোনো শাকচুন্নির দ্বারা আক্রান্ত। রিয়ার ভেতরে থাকা শাকচুন্নিটি রিয়ার শরীরকে দখল করে নিয়েছে। অপূর্বের মায়ের অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। গ্রামের বৈদ্য তাকে জানান, মায়ের জীবন বাঁচাতে হলে সেই বেলগাছের শিকড়ই একমাত্র উপায়। কিন্তু সেই শিকড় আনা সহজ ছিল না, কারণ রিয়া ওরফে শাকচুন্নিটি সবসময় বেলগাছটি পাহারা দিত। অপূর্ব তার এক সাহসী বন্ধুকে নিয়ে গোপনে বেলগাছের কাছে যাওয়ার পরিকল্পনা করে। অপূর্ব ও তার বন্ধু রাতের আধারে যখন বেলগাছের কাছে পৌঁছায়, তখন রিয়া তাদের দেখতে পায়। রিয়া তার আসল রূপে ফিরে আসে। তার চোখ থেকে এক ভয়ঙ্কর আলো বের হতে থাকে। রিয়া তাদের বলে, তোমাদের সব চেষ্টা বৃথা। আমি এই গ্রামের সমস্ত মানুষের রক্ত শুষে নেব। তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রিয়া তাদের উপর আক্রমণ করে, কিন্তু অপূর্ব তার বাবার ডায়েরি থেকে জানা মন্ত্রের সাহায্যে রিয়াকে কিছুটা শান্ত করে। সুযোগ বুঝে তার বন্ধু বেলগাছটির মূল থেকে শিকড়টি তুলে আনে। শিকড়টি রিয়ার শরীরের কাছে আনতেই তার শরীর থেকে শাকচুন্নির আত্মটি বেরিয়ে আসে। রিয়ার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। শাকচুন্নির আত্মটি বেলগাছটিকে বেরিয়ে আসে এবং বেলগাছটি থেকে এক ধরনের গাঢ় সবুজ ধোঁয়া বের হতে থাকে। রিয়ার জ্ঞান ফিরে আসে। সে তখন কিছুই মনে করতে পারে না। অপূর্ব তার স্ত্রীকে জড়িয়ে ধরে। রিয়া ধীরে ধীরে সব জানতে পারে এবং অপূর্বকে জানায় সে এখন আগের মতোই সুস্থ। তার মধ্যে থাকা শাকচুন্নিটি তাকে অনেক কষ্ট দিয়েছিল। অপূর্ব তার মায়ের কাছে ফিরে আসে এবং তাকে সেই শিকড়ের রস পান করায়। তার মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অপূর্ব রিয়াকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু রিয়া তাকে বলে, না, আমাদের গ্রামেই থাকা উচিত। আমার মধ্যে থাকা শাকচুন্নিটি চলে গেছে, কিন্তু বেলগাছটির মধ্যে তার শক্তি এখনও রয়ে গেছে। আমরা এখানে থেকে বেলগাছটিকে রক্ষা করব এবং গ্রামের মানুষকে বোঝাবো যে কুসংস্কার নয়, ভালোবাসা, বিশ্বাস এবং সাহস দিয়ে সবকিছু সমাধান করা যায়। গল্পের শেষে অপূর্ব আর রিয়া গ্রামে ফিরে আসে। তারা বেলগাছটির যত্ন নেয় এবং গ্রামের মানুষকে ভালোবাসার গুরুত্ব সম্পর্কে বোঝায়। গ্রামের মানুষরা তাদের দেখে মুগ্ধ হয়। রিয়ার চোখে এখন আর কোনো অস্বাভাবিকতা ছিল না, ছিল শুধু ভালোবাসা। সবাই বুঝতে পারে শাকচুন্নি কোনো সাধারণ ভয়ঙ্কর ভূত নয়, সে হলো কুসংস্কারের প্রতীক, যা ভালোবাসা, বিশ্বাস এবং সাহস দিয়ে দূর করা যায়। প্রাচীন এক রাজ্যে ছিল এক নিঃসঙ্গ রাজকুমার, যার নাম রূপম। তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল একজন সত্যিকারের শিল্পী হওয়া। কিন্তু তার বাবা মহারাজ চাইতেন সে রাজ্যের দায়িত্ব নিক এবং একজন যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক। একদিন রাজকুমার রূপম প্রাসাদের পুরনো গুদামঘরে একটি কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটি ছিল অদ্ভুত নকশায় খোদাই করা। সে যখন বাক্সটি স্পর্শ করে, তখন তার মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আকর্ষণ করছে। সে লুকিয়ে বাক্সটি তার ঘরে নিয়ে আসে। রাতে রূপম যখন বাক্সটি খোলে, তখন তার ভেতর থেকে ঝলমলে আলোর সঙ্গে বেরিয়ে আসে এক সুন্দর পরী। পরীর নাম ছিল নীলা। সে ছিল জাদুকরি জগতের রাজকুমারী।
নীলা জানায় এক দুষ্ট জাদুকর তাকে জাদু দিয়ে এই বাক্সে বন্দি করে রেখেছে। সে রূপমকে অনুরোধ করে, রাজকুমার, যদি তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারো তাহলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। রূপম পরীর দুঃখে বিচলিত হয় এবং তাকে সাহায্য করার জন্য রাজি হয়। পরী জানায় অভিশাপ ভাঙার জন্য তাদের 3টি কঠিন পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষা হলো এক বিপদসংকুল জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া এবং সেখানে লুকানো এক বিশেষ ফুল খুঁজে আনা। এই ফুলটি শুধুমাত্র পূর্ণিমার রাতে ফোটে এবং এর থেকে এক বিশেষ ধরনের আলোক রশ্মি বেরোয়। রূপম পরীর কথায় রাজি হয়। সে রাতের অন্ধকারে সেই জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। জঙ্গলে হিংস্র পশু পাখি, বিষাক্ত পোকামাকড় এবং নানা ধরনের বিপদ ছিল, কিন্তু রূপম তার সাহস দিয়ে সব কিছু অতিক্রম করে এবং পূর্ণিমার রাতে সেই বিশেষ ফুলটি খুঁজে আনে। সেই ফুলটি নিয়ে পরীর কাছে ফিরে আসে। পরীর শক্তি একটু হলেও বৃদ্ধি পায়। দ্বিতীয় পরীক্ষা ছিল আরও কঠিন। এই পরীক্ষায় রূপমকে একটি রহস্যময় নদীর তীরে যেতে হয়, যেখানে সময় খুব ধীরে চলে। নদীর তীরে একটি প্রাচীন পাথর ছিল, যার ওপর পরীর বন্দী হওয়ার মন্ত্র লেখা ছিল। সেই মন্ত্রটি ধীরে ধীরে মুছে যাচ্ছিল এবং তাকে পুরোপুরি মুছে যেতে না দেওয়ার জন্য রূপমকে টানা 7 দিন 7 রাত মন্ত্রটি পুনরাবৃত্তি করে যেতে হয়। এই সময়ে তার সামনে নানা ধরনের মায়া এবং ভয়ঙ্কর দৃশ্য আসে, যা তাকে তার উদ্দেশ্য থেকে সরাতে চায়। কিন্তু রূপম তার ধৈর্য ধরে রাখে এবং মন্ত্রটি পুনরাবৃত্তি করে। 7 দিন পর যখন সে ফিরে আসে, তখন সে দেখে নীলার শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। তৃতীয় পরীক্ষাটি ছিল সবচেয়ে কঠিন। এই পরীক্ষাটি ছিল ভালোবাসার পরীক্ষা। নীলা জানায় অভিশাপটি সম্পূর্ণভাবে ভাঙার জন্য রূপমকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে হবে। রূপমের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার শিল্পকর্ম, তার আঁকা একটি ছবি, যা সে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিল। নীলা জানায় যদি সে এই ছবিটি আগুনে পুড়িয়ে দেয় তাহলে অভিশাপটি চিরতরে দূর হয়ে যাবে। রূপম দ্বিধায় পড়ে যায়। সে তার মায়ের স্মৃতিকে ত্যাগ করতে চাইত না। ঠিক সেই মুহূর্তে দুষ্ট জাদুকর এসে হাজির হয়। সে বলে, রাজকুমার, তুমি পরীর কথাই বিশ্বাস করছো? এই পরী তোমার সব ক্ষমতা শুষে নেবে। জাদুকর বলে সেই বাক্সটি তৈরি করেছিল যাতে পরীর শক্তি অন্য কোনো দুষ্ট মানুষের হাতে না পড়ে। কিন্তু নীলা তাকে মিথ্যে বলছে। জাদুকর জানায় আসল জাদু হলো এই বাক্সে, আর নীলা হলো একজন জাদুকরী যে এই বাক্স থেকে বেরোতে চাইছে, যাতে সে তার ক্ষমতা ব্যবহার করে পুরো রাজ্য দখল করতে পারে। রূপম দ্বিধায় পড়ে যায়। কার কথা বিশ্বাস করবে? রূপম জাদুকরকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কিভাবে বুঝবো কে সত্যি বলছে? জাদুকর জানায় যদি নীলার বন্দী হওয়ার মন্ত্রটি রূপমের নিজের হাতে লেখা হয় তাহলে নীলা সত্যি বলছে, কিন্তু যদি এটি অন্য কেউ লিখে থাকে তাহলে নীলা মিথ্যে বলছে। রূপম বাক্সের কাছে গিয়ে দেখে মন্ত্রটি তার নিজের হাতে লেখা নয়। সে বুঝতে পারে নীলা তাকে মিথ্যে বলেছে। সেই পরীর আসল রূপ দেখতে পায়। রূপম পরীর কাছে গিয়ে বলে, আমি তোমাকে মুক্তি দিতে রাজি আছি, কিন্তু আমি আমার মায়ের স্মৃতিকে ত্যাগ করব না। সে তার আঁকা ছবিটি আগুনে না পুড়িয়ে বরং নিজের হাতে আঁকা একটি নতুন ছবি পরীর হাতে তুলে দেয়। এই নতুন ছবিতে ছিল নীলার নিজের ছবি, যা সে তাকে ভালোবাসার মাধ্যমে উপলব্ধি করেছিল। রূপম বলে, আমার এই ছবিতেই তোমার আসল সৌন্দর্য লুকিয়ে আছে, যা তুমি তোমার ক্ষমতা দিয়েও ব্যক্ত পারো না। রূপমের এই ভালোবাসার প্রতিদান হিসেবে সে রূপমকে বলে, রাজকুমার, তুমি আমার সত্যিকারের বন্ধু। আমি তোমার ভালোবাসাকে অনুভব করতে পেরেছি। নীলা রূপমের হাতে তার ছবির ভেতর থেকে এক বিশেষ ধরনের পাথর উপহার দেয়, যা জাদুর শক্তির উৎস। অবশেষে নীলা তার বন্দি দশা থেকে মুক্তি পায়। সেই রূপমকে জানায়, তোমার ভালোবাসাই আমার আসল শক্তি। নীলা তার নিজের জাদুকরী ক্ষমতা ব্যবহার করে রূপমের মায়ের স্মৃতিকে ফিরিয়ে আনে। রূপম তার মায়ের স্মৃতিকে পুনরায় ফিরে পায় এবং তার বাবার স্বপ্নকে সম্মান জানিয়ে একজন যোদ্ধা এবং একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।